আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর পিডিএফগুলো কিন্তু নিতে পারো। তো চলো এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে কি রয়েছে, বিভাগ ক এবং 1 নম্বর থেকে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নাও। ঠিক আছে, 8টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালভাবে, লম্বভাবে, তির্যকভাবে না স্পর্শকভাবে। তো সমষ্ণ রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার সমান্তরালভাবে, অপশন ক এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর, ভূপৃষ্ঠে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার 0.28 ডিগ্রি সেলসিয়াস, 0.76 ডিগ্রি সেলসিয়াস, 1.6 ডিগ্রি সেলসিয়াস, 6.4 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক এটা 0.28 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর দেখে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%, 60%, 90%, 100%। তো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100%। 4 নম্বর দেখে সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে যেদিকে বাঁক নেয় সেটা ডান দিক, বাম দিক, উভয় দিক না উত্তর দিকে। সঠিক উত্তর হবে বাম দিকে বাঁক নেয়। 5 নম্বর, কডাল শব্দের অর্থ নদী, জোয়ার, সমুদ্র না হ্রদ। তো কডাল শব্দের অর্থ হচ্ছে জোয়ার। 6 নম্বর, চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। তো চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। 7 নম্বর, টিস্কো কারখানা যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সুবর্ণরেখা ও খড়খাই, দামোদর, মহানদী না হলদি। সঠিক উত্তর হচ্ছে সুবর্ণরেখা ও খড়খাই। এরপর 8 নম্বর দেখে 2001 থেকে 2011 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার 21.07%, 19.64%, 17.64%, 1.64%। এখানে আমাদের সঠিক উত্তর অপশন গ হবে 17.64%। নেক্সট হচ্ছে বিভাগ খ। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানেও 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দেখে অ্যানিমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়, এটা সত্য না মিথ্যা সেটা নির্ণয় করতে হবে। তো অ্যানিমোমিটার দ্বারা বাষ্পীভবন মাপা হয়, এটা হচ্ছে মিথ্যা হবে, কারণ অ্যানিমোমিটার সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এরপর হচ্ছে 2 নম্বর, হিমপ্রাচীর দেখা যায় কোন মহাসাগরে? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়। 3 বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস 16 সেপ্টেম্বর, সত্য না মিথ্যা এটা বলতে হবে। তো এটা হচ্ছে সত্য হবে। 4 নম্বর, মরাকোটাল দেখা যায় যখন চন্দ্র ও সূর্য পরস্পরের ড্যাশ অবস্থায় থাকে, এটা শূন্যস্থান কি বসবে সেটা লিখতে হবে। তো শূন্যস্থানে বসবে সমকোণ অবস্থায় থাকে, ঠিক আছে, শূন্যস্থানে বসবে সমকোণ। 5 নম্বর, ব্রাজিল স্রোতের সৃষ্টি হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে, এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে, এটা হবে সত্য। 6 নম্বর, ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে হবে। তো কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 7 নম্বর, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি ড্যাশ শহরে অবস্থিত, শূন্যস্থানে কি বসবে সেটা লিখতে হবে। তো ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি মহারাষ্ট্রের নাগপুর শহরে অবস্থিত। এরপর হচ্ছে 8 নম্বর, লিঙ্গ অনুপাত কি? উত্তর লিখবে জনসংখ্যার হিসাবে প্রতি 1000 পুরুষে নারী সংখ্যার অনুপাতকে লিঙ্গ অনুপাত বলে। এরপর দেখো বিভাগ গ। 3 নম্বর দেখে সংক্ষেপে ব্যাখ্যা করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রশ্নের মান 2 নম্বর করে এবং 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দুগুণে 8 নম্বর। 3-1 প্রশ্ন হচ্ছে জেট বায়ু কাকে বলে? উত্তর লিখবে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত অত্যন্ত শীতল, দ্রুত গতিসম্পন্ন, সংকীর্ণ সর্পিলাকার বায়ু প্রবাহকে জেট বায়ু বলে। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? উত্তর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণ এবং একই তাপমাত্রায় একই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণের অনুপাত। আপেক্ষিক আর্দ্রতা শতাংশে প্রকাশ করা হয়। 2 নম্বর, হিমপ্রাচীর অঞ্চলে আবহাওয়া দুর্যোগপূর্ণ কেন? তো উত্তর আটলান্টিক মহাসাগরে সুমেরু অঞ্চল থেকে আগত লাব্রাডার স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জল এবং উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জল বেশ কিছু দূর পর্যন্ত পাশাপাশি কিন্তু বিপরীত দিকে প্রবাহিত হয়েছে। এই দুই বিপরীতমুখী স্রোতের মাঝে একটি নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট দেখা যায়, এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে। বিপরীতমুখী দুই সমুদ্র স্রোতের উষ্ণতার পার্থক্যের জন্য এই অঞ্চলে প্রায় ঘন কুয়াশা ও প্রবল ঝড় বৃষ্টি হয়। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে অ্যাপোজি ও পেরিজি কি?
তো অ্যাপোজি কিনা চাঁদ এক উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এইভাবে প্রদক্ষিণের সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় অর্থাৎ 4,07,000 কিলোমিটার হয়, তখন কি হয়, তাকে চাঁদের অ্যাপোজি বা অপসূর অবস্থান বা অপভু বলে। এই সময় চাঁদকে একটু ছোট এবং কম উজ্জ্বল দেখায়। এই সময় যে জোয়ার হয় তাকে অ্যাপোজি বা অপভু জোয়ার বলে। এরপর পেরিজিকিনা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণের সময় চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে অর্থাৎ 3,56,000 কিলোমিটার যে দূরত্ব, এই দূরত্বে থাকে, তখন কি হয়, চাঁদের সেই অবস্থানকে পেরিজি বা অনসূর অবস্থান বলে। ঠিক আছে, কাছে থাকার জন্য এই সময় চাঁদকে প্রায় 14% বড় এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়। এই সময়ে সৃষ্ট জোয়ারকে পেরিজি বা অনভু জোয়ার বলে। 3 নম্বর, সংযোজন ভিত্তিক শিল্প বলতে কি বোঝো? যে শিল্প প্রক্রিয়ায় অন্য শিল্পের উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত বা সংযুক্ত করে নতুন পণ্য সামগ্রী উৎপাদন করে তাকে সংযোজন শিল্প বলে। অর্থাৎ সংযোজন শিল্পে চূড়ান্ত পণ্যদ্রব্য তৈরি করতে অন্যান্য শিল্পের তৈরিকৃত বিভিন্ন উপকরণ বা অংশকে একত্রিত বা সংযুক্ত করে কাজে লাগানো হয়। উদাহরণ হচ্ছে জাহাজ, বিমান, মোটরগাড়ি, রেল ইঞ্জিন, কম্পিউটার ইত্যাদি যে শিল্প, এগুলোকে বলা হচ্ছে কি সংযোজন ভিত্তিক শিল্প। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে অনুসারী শিল্প কাকে বলে? তো কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন হচ্ছে পেট্রো রসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে পদ্ধতিতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট 3-4 নম্বর, সোনালী চতুর্ভুজ কাকে বলে? উত্তর লিখবে ভারতের চারিদিকে অবস্থিত 4টি মহানগর যথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের ও প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর 5ম দীর্ঘতম সড়ক প্রকল্প। অথবা দিয়ে দেওয়া আছে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর লিখবে স্থিতিশীল উন্নয়ন হলো অর্থনৈতিক পরিকল্পনার একটি পদ্ধতি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণমান রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার চেষ্টা করে। এবার দেখো বিভাগ ভতে এখানে কি দেওয়া আছে, 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে। 3-6 নম্বর। তার একটা প্রশ্ন, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তো 1 নম্বর হচ্ছে অক্ষাংশগত অবস্থান বা অক্ষাংশগত অবস্থানের যে মধ্যে যে পার্থক্য সেটা দেখুন। উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয়। আর উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয়। তো এটা হচ্ছে অক্ষাংশগত অবস্থানের পার্থক্য। 2 নম্বর হচ্ছে প্রধান অঞ্চল। তো মৌসুমী জলবায়ুর প্রধান অঞ্চল হলো ভারতীয় উপমহাদেশ, আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান অঞ্চল হলো ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। 3 নম্বর হচ্ছে বায়ুর চাপ। ঠিক আছে, এর উপর কি পার্থক্য কি না, মৌসুমী জলবায়ু অঞ্চলে স্থানভেদে ও ঋতুভেদে বায়ুর চাপের তারতম্য লক্ষ্য করা যায়। আর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উপক্রান্তীয় উচ্চ চাপ বিশিষ্ট অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে, পরের প্রশ্ন অথবা দিয়ে দেওয়া আছে ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর হচ্ছে অবস্থানগত পার্থক্য কি না, ক্রান্তীয় ঘূর্ণপাত ক্রান্তীয় অঞ্চলে সাধারণত 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। 2 নম্বর হচ্ছে উৎপত্তিস্থল। ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি হয় সমুদ্রের ওপর, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত অধিকাংশ ক্ষেত্রে স্থলভাগে এছাড়া সমুদ্রের উপরও সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে এদের ব্যাস। ক্রান্তীয় ঘূর্ণপাতের ব্যাস 100 মিটার থেকে সর্বাধিক 700 মিটার পর্যন্ত হয়, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের ব্যাস 200 কিলোমিটার থেকে সর্বাধিক 3000 কিলোমিটার পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে 2 নম্বর হচ্ছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান কত থাকে এবং কেন থাকে। তো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়গত ব্যবধান থাকে 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবীর যে কোনো স্থান 24 ঘন্টা 52 মিনিট পর একবার করে চাঁদের সামনে আসে, তাই প্রতিটি মুখ্য জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পরে অনুষ্ঠিত হয়। কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গণজোয়ার হয়, এবং মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়। ঠিক আছে, অর্থাৎ 24 ঘন্টা পর একটা জায়গায় 24 ঘন্টা পর আবার মুখ্য জোয়ার হয়। ঠিক আছে, 24 ঘন্টায় একবারই কিন্তু মুখ্য জোয়ার হয় একটা জায়গাতে।
অথবা সমুদ্র স্রোতের তিনটি প্রভাব আলোচনা করতে বলা হচ্ছে। ঠিক আছে, দেখো 1 নম্বর কি না, মগ্নচড়ার সৃষ্টি। শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যায়, ফলে হিমশৈলের মধ্যে থাকা পাথর, নুড়ি, বালি প্রভৃতি সমুদ্র বক্ষে দীর্ঘকাল ধরে জমতে জমতে উঁচু হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে উপকূলের জলবায়ুর নিয়ন্ত্রণ। সমুদ্র স্রোত উপকূলের জলবায়ুর উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা। যেসব অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলন ঘটে সেখানে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ঝঞ্ঝা হয়, ফলে সেখানে জাহাজ বা বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। পরের প্রশ্ন হচ্ছে দেখো বিভাগ অঙ্গ। ঠিক আছে, এখানে 5 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির বিস্তারিত উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 5-এর 1-এর 1 নম্বর থেকে বলা হচ্ছে বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্রসহ আলোচনা করুন। 5-এর 1-এর 2 নম্বর হচ্ছে চিত্রসহ উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আর 5-এর 2 নম্বর হচ্ছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5। 5-এর 2-এর 1-এর প্রশ্ন দেখো ভারতের কৃষিকাজের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, 2 নম্বর 5-এর 2-এর 2 নম্বর পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন, এগুলো তোমরা দেখে নেবে বই থেকে উত্তরগুলো। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো কিন্তু নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।